আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসা সহায়তা চীন থেকে মূল চিকিৎসক দল এসেছেন, যুক্তরাজ্য থেকে একটি দল আসছে। সকালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে আসেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর দুপুর থেকে এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ চলছে তার চিকিৎসা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন, তাই কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। আজ এই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। ডাক্তার জাহিদ জানান, খালেদা জিয়া বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন ও দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলেও জানান ডাক্তার জাহিদ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, আপনি সারাদিনই বিভিন্ন সময় আমাদের আপডেট জানিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের। এই মুহূর্তে আর কোনো নতুন আপডেট আপনার কাছে আছে কিনা? তাসলিমা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তেমন কোনো আপডেট আসলে আমাদের কাছে নেই। অর্থাৎ তার যেই শারীরিক অবস্থা ছিল সেটি কিন্তু এখনও অপরিবর্তিত বলেই আমরা জানতে পেরেছি। তবে নতুন তথ্য বলতে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে 3 বাহিনীর প্রধান আনুমানিক 9টার দিকে তারা এসেছেন, এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তারা উপরেও গিয়েছেন। খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন আছেন সেখানেও গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার প্রায় 1 ঘন্টা পর, অর্থাৎ 10টার কিছু পরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু এসেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখার জন্য। এবং সব মিলিয়ে বলা যায় এখনও পর্যন্ত মেডিকেল বোর্ডের অধীনেই তার চিকিৎসা চলছে এবং চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দল তারা কিন্তু এসেছেন, এসে শারীরিক অবস্থা যাচাই বাছাই করে তারা পরিকল্পনা প্রণয়ন করছেন এবং সেটি বাস্তবায়ন করার তারা চেষ্টা করছেন। তারা আপ্রাণ চেষ্টা করছেন যে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সেটি যেন দ্রুত উন্নতি করা যায়। কারণ যেই নেতাকর্মীরা রয়েছেন, চিকিৎসকরা বলছেন তারাও আশাবাদী যে চিকিৎসার মাধ্যমে হয়তো খালেদা জিয়া আবারও পুনরায় তার দলের কাছে ফিরে যেতে পারবেন, মানুষের কাছে ফিরে যেতে পারবেন, এমনটি আশা করছেন চিকিৎসক সহ নেতাকর্মীরা। আর এভারকেয়ার হাসপাতালের যদি অবস্থা বলি, যে বিকেল থেকে এসএসএফ নিয়োজিত হওয়ার পর সন্ধ্যার পর থেকে কিন্তু কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে। সেটি সম্ভবত 3 বাহিনী প্রধান আগমনের ঘিরেই।
হতে পারে। তাছাড়া এসএসএফের কড়া নিরাপত্তা আমরা দেখেছি, গণমাধ্যম কর্মীদের উপরও কড়াকড়ি আরোপ করা হয় এবং সেই সাথে নেতাকর্মীরাও কিন্তু জড়ো হয়েছেন। গত প্রায় এক সপ্তাহ যাবৎ এইবার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মী সহ সাধারণ মানুষের অবস্থান রয়েছে। তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই প্রহর পার করছেন এবং তারা জানতে চাচ্ছেন আসলে খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেটি আসলে এখন কোন পর্যায়ে আছে। তবে গতকালকে আমরা যখন জানতে পেরেছি খালেদা জিয়ার অবস্থার অবনতি, সেটি কিন্তু এখনও রয়েছে, কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, সুতরাং এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন চিকিৎসকরা এবং তারা আশা করছেন যে সময়ের সাথে সাথে হয়তো খালেদা জিয়া শারীরিক অবস্থা কিছুটা উন্নত হবে এবং তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে যেই সম্ভাব্য দেশের কথা আজকে আমরা শুনেছি সেটি হচ্ছে যুক্তরাজ্য। তবে তার শারীরিক অবস্থা উন্নতি না হলে সেখানে নিয়ে যাওয়া আদৌ সম্ভব কিনা সে ব্যাপারে কিন্তু সন্দিহান রয়েছেন চিকিৎসকরা এবং সেই সাথে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছিল আজকে, তবে এখনও পর্যন্ত আসেনি। আগামীকাল তারা আসতে পারেন এমনটিও আমরা জানতে পেরেছি। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। তাসলিমা। নাজিবা, আমরাও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। দর্শক, আপনারা শুনছিলেন তিন বাহিনী প্রধান এবং জামাতের আমিরও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে এসেছিলেন এভারকেয়ার হাসপাতালে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করা হবে। এছাড়া তার নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থাপনা ও রাজনৈতিক মর্যাদা বিবেচনায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজও দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় খান্দার এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি বিপি সাইফুল ইসলামের নেতৃত্বে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সেন্ট্রাল মসজিদে জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল এবং শহরের কালী মন্দিরের গীতা পাঠ প্রার্থনায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিবগঞ্জেও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ায় অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মোংলা, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে রুহুল কবির রিজভী বলেছেন, অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখা যাচ্ছে। এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা আনতে হলে নির্বাচনী ব্যবস্থা চলমান রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। দেশের সকল মানুষকে উন্নয়নের সাথে যুক্ত না করা গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে ফিউচার বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি এসব বলেন। গণতন্ত্রের জন্য কি করেছেন এটা আজকে সকলের কাছে স্বীকৃতি, এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা একটা রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় কিছু পাওনা আর কিছু থাকে না। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে
এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে, ইনশাআল্লাহ আগামী দিনও প্রমাণ করবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া শুধু দলীয় পরিমণ্ডলের নেত্রী নন, তিনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি চিকিৎসা দিতে পারছেন। এমন কিছু উপাদান তার নেতৃত্বের মধ্যে তিনি দিয়েছেন যে উপাদানটি তাকে ব্যতিক্রমী করেছে, তাকে আলাদা করেছে অন্যান্য নেতা নেত্রীদের দিক থেকে। অন্যদিকে রাজধানী আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক এমপি নাসরুদ্দিন পিন্টুর সহধর্মিনী নাসিমা আক্তার কল্পনা। আপনারা সবাই অন্তর থেকে দোয়া করবেন, ইনশাআল্লাহ কার দোয়ার ওসিলায় আল্লাহ রহমত করবেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যার যার স্ট্যাটাস অনুযায়ী সরকার নিরাপত্তা নিশ্চিত করবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা অংশ নেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া মাদক নিয়ন্ত্রণ, লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে যেন কোনো প্রকার সন্ত্রাসী দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় বৈঠক থেকে। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওই রকম একটা। নির্বাচন বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ১.৫ দশক পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগকালে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, যে দলগুলো পিআরের কথা বলেছিল তারা আজ মাঠে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। এদেশের শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই বলেও দাবি করেন সালাউদ্দিন আহমেদ। মাথায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে, সেই রাস্তাটা কোথায় বসে আমি জানি না। তো সেই মার্কায় ভোট দেওয়ার আগে যাদের মৃত্যুবরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ জানে। ধর্মের এইরকম অপব্যাখ্যা কোন সহি মুসলমানের পক্ষে দেয়া সম্ভব নয়। দুনিয়াদারির জন্য দিনকে বিক্রি করে দেয়া, ধর্মকে বিক্রি করে দেয়া নাজায়েজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, কোনো চাঁদাবাজ কিংবা খুনিদেরকে ক্ষমতায় বসানোর জন্য এদেশে জুলাই গণ অভ্যুত্থান হয়নি। বিকেলে বরিশাল নগরের বেলস পার্ক ময়দানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। মঙ্গলবার সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন ইসলামী ও সমমনা ৮ দলের নেতাকর্মীরা। দুপুর নাগাদ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ মাঠ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আগামীর বাংলাদেশে দেশ বিক্রি করা কোনো তাবেদার কিংবা খুনি চাঁদাবাজের ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন, আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে,
আজকে বুলন্দ আওয়াজ তুলেছে, আজকে স্লোগানে মুখরিত হয়েছে। আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেয়ার আশ্বাস যারা দিচ্ছেন, সমাবেশে সভাপতির বক্তব্যে তাদের সমালোচনা করেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। কেউ যদি এটা বিচার করতে না চায়, যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এইসব মামলা তুলে নেওয়া হবে, তাহলে কি জুলাই বিপ্লব, এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে? অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। সমাবেশে জাতীয় স্থানীয় নেতারা তাদের বক্তব্যে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সুস্থতা কামনা করা হয় এই সমাবেশ থেকে। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। সুযোগ থাকলেও অনেক চিকিৎসক কমিশনের আশায় ভালো ওষুধ লিখেন না। নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা না দিয়ে অনেক চিকিৎসক বাড়তি পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ লিখেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে ঢাকা 15 আসনের ওষুধ ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এসব অপকর্ম যারা করে তারা প্রশান্তিতে থাকতে পারে না। সব অপকর্মের বিরুদ্ধে জামায়াতের অবস্থান স্পষ্ট এবং এটা অব্যাহত থাকবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবাই উপকৃত হবে। জামায়াত আমির বলেন, জনগণের ভালোবাসায় তার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে সব কাজ করার আগে সংশ্লিষ্টদের সাথে পরামর্শের ভিত্তিতেই করা হবে। বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা তারা আসে, দেখবেন যে বিভিন্ন প্রেসক্রিপশনের ছবি উঠায় যে ওই সাহেবকে তো এত ফেসিলিটি দিয়েছি, দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফেসিলিটিটা দিল, আমাদের কোম্পানির ঔষধটা লেখলো কিনা। এটা যে কত বড় করাপশন, এটা হায়াত মৌতের একটা ব্যবসা। সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপরে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সর্বপ্রথম দেশ দুর্নীতিমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, দেশে সম্পদের অভাব না থাকলেও সৎ নেতৃত্বের অভাব প্রকট। বিকেলে ফরিদপুর শহরে জেলা জামায়াতের আয়োজনে গণসমাবেশে তিনি কথা বলেন। আজহার বলেন, যারা দেশকে ভালোবাসে না তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে, দুর্নীতি করে সম্পদ বিদেশে পাচার এবং নেতাকর্মীদের অসহায় করে পালিয়ে যায় বিদেশে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সততার সঙ্গে কাজ করে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির নায়েবে আমির। আমরা যদি দায়িত্ব পালন করতে পারি, সুযোগ পাই, প্রথমেই আমরা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করব, দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করব। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আমাদের দেশের বড় সমস্যা দুর্নীতি। আমার দেশের সম্পদের কোনো অভাব নয়, আমার দেশের অভাব সব নেতৃত্বের। আমার দেশ গরিব নয়, 54 বছর গরিব করে রাখা হয়েছে আমার দেশকে। আগামী নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি সন্তোষজনক হলেও নির্বাচনে বড় চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এটিএম নাসির উদ্দিনের সাথে সকালে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইইউ এর রাষ্ট্রদূত বলেন, জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে সিএসির সাথে। ইসির আগাম প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে মিলার বলেন, পর্যবেক্ষক হিসেবে সংস্থাটি বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছে। আগামী নির্বাচনে ইসিকে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। I was impressed by the level of advanced preparation of the election commission. বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করছে ইলেকশন কমিশন। তাদের প্রস্তুতি নিয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। পর্যবেক্ষক হিসেবে আমরা সবচেয়ে বেশি প্রতিনিধি নিয়োগ দিব। আগামী নির্বাচনে ইলেকশন কমিশনকে লজিস্টিক সাপোর্ট দেবে ইউরোপীয় ইউনিয়ন। Commitment and the professionalism of the Bangladesh Election Commission. সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না। এজন্য গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সকালে রাজধানীর সেটআপ মিলনায়তনে সুজন আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, অতীতের জালিয়াতি ও বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী নির্বাচনকালে সরকারের পক্ষপাতিত্ব, দুর্বৃত্তায়ন, টাকার অশুভ প্রভাব, নির্বাচন কমিশনের অপারগতা ও ক্ষমতার ভারসাম্যহীনতা। এজন্য সুষ্ঠু নির্বাচন সহ টেকসই গণতান্ত্রিক উত্তরণে আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলে মত দেন তারা। একই সাথে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার সহ নির্বাচন সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি। আওয়ামী লীগের 2008 সাল থেকে আওয়ামী লীগের সব প্রার্থীদের যে সম্পদ সেই আকাশচুম্বী হয়েছে, গড় সম্পদ আওয়ামী লীগের ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। অর্থাৎ এই ক্ষমতা জনকল্যাণের জন্য ব্যবহৃত না হয়ে ব্যক্তির কল্যাণের জন্য, ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তির অর্থবিত্তের মালিক হওয়ার জন্য ব্যবহৃত হয়। তো এটার যদি উত্তরণ না ঘটে, সংস্কার করলেও আমরা কিন্তু যে সুষ্ঠু নির্বাচন করতে পারলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটার সম্ভাবনা খুব ক্ষীণ। কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকায় পদযাত্রা ও গণসংযোগ করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সকাল থেকে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি দেবিদার উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে শহীদ কাদির হোসেন সোহাগের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে হাসনাত আব্দুল্লাহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং শাপলা কলি প্রতীকে ভোট চান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোজাম্মেল হোসাইন ওরফে সাইমনের ভাই আবদুল্লাহ আল হোসাইন। মঙ্গলবার জমা দেওয়ার অভিযোগে আবদুল্লাহ আল হোসাইন দাবি করেছেন, ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোজাম্মেল হোসাইন 2017 সালে গুমের শিকার হয়েছিলেন। চিফ প্রসিকিউটর কার্যালয়ে পৃথক 10টি গুমের অভিযোগ করা হয়েছে। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে তারা এই অভিযোগ করেন। মোজাম্মেল হোসাইনকে গুম করে অভিজিৎ হত্যা মামলায় আসামি করা হয়েছিল। তাকে দীর্ঘদিন গুম রেখে ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়। অভিজিৎ হত্যা মামলায় মোজাম্মেল হোসাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি এখনো জেল হাজতে আছেন। বলে যে তুমি যদি সাক্ষ্য না দাও, 164 ধারায় জবানবন্দি যদি না দাও, তাহলে তোমার আব্বাকে ক্ষতি করবো আমরা। তো তখন আব্বার এই দুরবস্থা দেখে ভাই তখন শিখে 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হন। তো হাসিনার পতনের পর আমরা একটা কণ্ঠ পাইছি, একটা কথা বলার সুযোগ পাইছি। বড় বড় রাজনৈতিক পরিচয়ধারীরা তারা খালাস পেয়ে যাচ্ছে বিভিন্ন মামলা থেকে, তারা জামিন পেয়ে যাচ্ছে। বাট আমাদের যাদের সেরকম কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই, আমরা দেখা যাচ্ছে সেরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। 4 দফা দাবিতে চলছে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিন। পরীক্ষা দিতে এসে ফিরে গেছে অনেক শিক্ষার্থী। শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। কর্মবিরতির কারণে স্কুলগুলোতে ছুটির আমেজ বিরাজ করতে দেখা গেছে। অলস সময় পার করছেন কর্মচারীরা। সকাল থেকে শিক্ষকরা বিদ্যালয়ের সামনে নানা কর্মসূচি পালন করেছেন। বক্তারা শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা সহ 4 দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি চলছে। এই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে হচ্ছে না বার্ষিক পরীক্ষা। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সফলতার সাথে কাজ করছে উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, পার্বত্য অঞ্চলেও সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় সক্ষম। রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত সামাজিক নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রবন্ধ আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পাহাড়ি নৃগোষ্ঠীর চাহিদা ও জনসংখ্যা ভিত্তিক প্রকল্প গ্রহণ না করায় বিভিন্ন নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে জানান। গবেষণায় উঠে আসে সামাজিক নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পরিকল্পনায় স্থানীয় নৃগোষ্ঠীর অংশগ্রহণ না থাকায় ফলপ্রসূ হচ্ছে না এসব প্রকল্প। এই মুহূর্তে অন্তত 10টার মতো দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কর্মরত আছেন এবং উল্লেখযোগ্য অবদান রাখছেন, আন্তর্জাতিক জাতীয় স্বীকৃতি পেয়েছেন। এটিকে কিন্তু তারা একটা বলবো যে নিজেদের জন্য ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা এবং মর্যাদা এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্মান সেনাবাহিনীর উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আমি মনে করি যে তারা সরকারের সহায়তায়
তারা নিজেদের উদ্যোগে কিন্তু পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে এক অনন্য ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 89তম দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপনীতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে তিনি কথা বলেন। জানান, সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এর আগে শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার অর্জন করেন কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান সাহসিকতার সাথে সব পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। সবাইকে জানাই মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তরের পর আজ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানান নতুন এই ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া। জানান, আমানতকারীদের আস্থা ফেরাতে এবং ব্যাংক সঠিকভাবে প্রতিষ্ঠা করতে অনেকগুলো কারিগরি টিম কাজ করছে। ব্যাংকটি জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ব্যাংকের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ধারণা নেয়া ও আইন কানুন পর্যালোচনা করা এবং ব্যাংকের ভিশন মিশন সম্পর্কে ধারণা নেয়া আজকের বৈঠকের প্রধান লক্ষ্য ছিল বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান। আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বা সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আজকে আমি মাননীয় গভর্নরের সাথে ইনফরমালি মিটিং করেছি, জেনেছি, এবং ইনশাল্লাহ সেভাবে সামনের দিকে কাজ করতে পারব। ক্রিকেটের আরও খবর। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএল। চট্টগ্রাম পর্ব হয়ে ঢাকায় ফিরবে। ২৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল রাখা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স উদ্বোধনী ম্যাচ খেলবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। প্রথম পর্বে সিলেটে ৬ দিনে ১২টি ম্যাচ হবে। ২ দিন পর পর একদিন করে খেলা বন্ধ থাকবে। দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরীতেও ৬ দিন ম্যাচ মাঠে গড়াবে। ১৫ জানুয়ারি বিপিএল ঢাকা পর্বে ফিরবে। টানা ৩ দিন ম্যাচ আয়োজন করে ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষ হবে। বিপিএলের প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। প্রমাণ ছাড়া অভিযুক্ত ৯ ক্রিকেটারকে বিপিএল এর তালিকা থেকে বাদ দেওয়াটা অযৌক্তিক। তাদের প্রতি অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য ফাহিম সিনহা। লীগ বর্জন করা ঢাকার ৪৪ ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে কোনো লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্তটা আরও একবার জানিয়ে দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। জানাচ্ছেন মমিনুর রিপন। কোনো কারণ উল্লেখ না করেই বিপিএল এর নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে ৯ ক্রিকেটারকে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিযুক্ত ক্রিকেটাররাও। বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনা আছে বিভিন্ন মহলেও। বিসিবির সাবেক পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য ফাহিম সিনহা অবশ্য এমন সিদ্ধান্তের বিরোধিতাই করেছেন। অ্যাকচুয়ালি কোনো প্রমাণ থাকে যে ওরা কোনো অন্যায় করেছে, তাহলে সব লিগ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। বাট উইদাউট এনি এভিডেন্স যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম, আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে পরিচালক হয়ে আছে। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই, তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত। লীগ বর্জন করা ক্লাবগুলোর সঙ্গে শুরুতে থাকলেও এখন আর তামিম ইকবালকে দেখা যায় না। তবে তামিম এখন দুই পক্ষে আছে বলে জানায় ক্লাব প্রতিনিধিরা। ১১ ডিসেম্বর থেকে বিসিবি প্রথম বিভাগ লীগ চালু করতে চাইলেও লীগ বর্জনের সিদ্ধান্তে অনড় আছে বিদ্রোহী ক্লাবগুলো। অবৈধ বা বৈধ বোর্ডের লোকেরা নানান ধরনের কথা বলছে, তারা নার্ভাস হয়ে যাচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে আমরা ইউনাইটেড, আমরা খেলার পক্ষের লোক। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে।
দ্যাট ইজ দ্য স্ট্যান্ড। তামিম আমাদের বাইরে না, আবার তামিম প্লেয়ারের বাইরেও না। ও অনেক রকমের আসলে বিভিন্ন ভাবে আসলে একটু ডিমোরালাইজ হচ্ছে। আমাদের কাজ তার পাশে থাকা, পাশে থেকে তাকে উৎসাহ দেওয়া। ক্লাবগুলোর বিরোধিতায় গত ৮ অক্টোবর থেকে মাঠে গড়ায়নি ঘরোয়া লীগ। পিছনে সরিয়ে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।